বাঙালির ভাষা ও সংস্কৃতি এই পাঠ্য বইয়ের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাসে হাজির হলাম। আজকের এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব 23 পাতার মাঝামাঝি থেকে 29 পাতার মাঝামাঝি মঙ্গল কাব্য সম্পর্কিত বিষয় নিয়ে। এই পাতাগুলোতে আমরা যে যে বিষয় পেয়েছি তা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করি। বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্য বইয়ের ধারাবাহিক আলোচনার আজকে আমরা পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। এই ক্লাসে আজকে আলোচনা করব 23 পাতার পরবর্তী অংশ নিয়ে। বিগত ক্লাসে আমরা অনুবাদ কাব্যধারা রামায়ণ, মহাভারত এবং ভাগবতের আলোচনা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিভিন্ন তথ্য তুলে ধরার পর সেই ক্লাসের ইতি টেনেছিলাম। আজকে আমরা মূলত এই যে মঙ্গল কাব্য যে বিষয়টা, সেই মঙ্গল কাব্য বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের মধ্যে যে সাধারণ ধারণা রয়েছে কি, মঙ্গল কাব্য হলো সেই কাব্য যা শুনলে মঙ্গল হয় বা কল্যাণ সাধিত হয়, বা মঙ্গল নামক অসুর নিধন উপলক্ষে এই গানগুলো গাওয়া হতো। আবার অনেকে বলে থাকেন যে এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত এই গানগুলি গাওয়া হতো, তাই এই গানগুলির নাম মঙ্গল কাব্য। যাই হোক, আমরা আমাদের পাঠ্য বইতে যে অংশগুলো আছে সেগুলো দাগাতে হবে, সেগুলো পড়তে হবে। হাতে সময় বেশি নেই, তাই যত তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করা যায় তাই আমরা দাগিয়ে দাগিয়ে সেগুলোকে পড়ে ফেলবো। পাঠ্য বইটা নেওয়ার পাশাপাশি চলো একটা হাতে কলম বা পেন্সিল নিয়ে নাও, যাতে প্রত্যেকটা লাইন আমরা দাগিয়ে নিতে পারি। দেখো, প্রথমে আসি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের যে আদি মধ্যযুগ, তাতে শাক্ত দেবীর প্রচার মাহাত্ম্য বা মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল, যেগুলি মঙ্গল গান রূপে পরিচিত ছিল। তাহলে মঙ্গল গান কোনগুলো? বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল, সেগুলোই মঙ্গল গান। দেখো, তাছাড়া এখানে সেইভাবে তোমরা কিছু পাবে না। এই মঙ্গল শব্দটি অ্যাকচুয়ালি মাহাত্ম্য প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতেই ব্যবহৃত হয়। এখন বিশেষ করে সেটা চরিত সাহিত্যের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, পৌরাণিক দেবদেবের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা এই মঙ্গল শব্দটা এখন সর্বক্ষেত্রেই ব্যবহার করতে পারি। এবার দেখো, একটু নিচের দিকে চলে যাব পরের পাতাতে। এই পাতায় সেভাবে কিছু পড়ার আমার মনে হয়েছে আর দরকার তোমাদের নেই, হাতে সময় যেহেতু কম। যত তাড়াতাড়ি বইটাতে হাইলাইটগুলো পড়ে ফেলতে পারবে তত তোমরা এগিয়ে থাকবে। দেখো, এই ছকে প্রচুর প্রশ্ন আছে, এত প্রশ্ন তোমাদের পক্ষে পড়া সম্ভব নয়। তোমরা এখান থেকে দেখে রাখতে পারো, এই যে অষ্টাদশ শতাব্দীর কৃষ্ণমঙ্গল কাব্যধারা, তার মধ্যে কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তীর ভাগবতামৃত, যেটা গোবিন্দমঙ্গল বলছি আমরা, এইটাকে একটু ভালো করে দেখে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখো নিচের দিকে যদি যাই, আমরা দেখব 12 মাসা ব্যাপারটা। মঙ্গল কাব্যের একটা বিশেষ দিক হচ্ছে 12 মাসা। এই 12 মাসা ব্যাপারটা কি না, নায়িকার সারা বছরের দুঃখের কথা হচ্ছে 12 মাসা। আর চৌতিসা কি না, দেখো 34 অক্ষরের দেবতার স্তব, এই দুটোকে একটু ভালো করে দেখে রাখবে এখান থেকে। আর চলে যাই আমরা নিচের দিকে। দেখো, এই পাতায় সেভাবে আর কিছু পড়বো না। এবার দেখো, এই যে মঙ্গল কাব্যধারার যে প্রথম দিক, সেই মঙ্গল কাব্যধারায় আসলে আমরা কি পাবো না, প্রথমে মনসা মঙ্গল কাব্য পাবো। কারণ কি বলতো, এই মনসা মঙ্গল কাব্যধারাই হচ্ছে প্রাচীনতম। ঠিক আছে, মঙ্গল কাব্যধারার মধ্যে সবথেকে প্রাচীনতম হচ্ছে মনসা মঙ্গল। চৈতন্য পূর্বযুগের মনসা মঙ্গলের কবি হিসাবে কাব্যধারার প্রাচীনতম কবি হচ্ছে হরিদত্ত। তাহলে সবচেয়ে প্রাচীন কবি হচ্ছে হরিদত্ত। তারপরে দেখো, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব, এরা উল্লেখযোগ্য। আবার আমরা যদি দেখি, এই মনসা মঙ্গল কাব্যের দুটি স্বর্গীয় দেবতা ছিল, যারা সাব্রষ্ট হয়ে আমাদের মর্তধামে এসে জন্ম নিয়েছে। তারা কারা? উষা আর অনিরুদ্ধ। এরাই বেহুলা লক্ষিন্দর রূপে জন্ম নিয়েছিল। তাহলে উষা জন্ম নিয়েছিল বেহুলা রূপে, আর অনিরুদ্ধ জন্ম নিয়েছিল লক্ষিন্দর রূপে। তাহলে দেখো, এই যে মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম কোথাও পদ্মপুরাণ, কোথাও মনসার ভাসান, আবার কোথাও মনসার জাগরণ। অ্যাকচুয়ালি মনসা মঙ্গল কাব্যটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে প্রচলিত। তোমরা মনে রাখবে, মনসা মঙ্গল কাব্যধারাকে কেউ বলছে পদ্মপুরাণ, কেউ মনসার ভাসান এবং মনসার জাগরণ। এই তিনটে নামেই বিখ্যাত।
ঠিক আছে। এবার দেখো এই যে মনসামঙ্গল কাব্যধারার যে ছকটা আছে, এই ছক থেকে হরিদত্ত ব্যাপারটা একটু দেখে রাখবে। কালিকা পুরাণ, নারায়ণদেবের পদ্মপুরাণ, তিনি আনুমানিক পঞ্চদশ শতাব্দীর কবি। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ দেখো পঞ্চদশ বা ষোড়শ শতাব্দী। তারপরে দেখো বিপ্রদাসের মনসামঙ্গল পঞ্চদশ শতাব্দীর সময়কালের কবি। তন্ত্রবিভূতির মনসামঙ্গল, তিনি সপ্তদশ শতকের কবি। তারপরে দেখো জগজ্জীবন ঘোষাল, হ্যাঁ, মনসামঙ্গল কাব্য সপ্তদশ/অষ্টদশ শতাব্দী, মানে সপ্তদশ এবং অষ্টদশ দুটো মিলেই। আর জীবন মৈত্র আছে, ইনি মনসামঙ্গলের অষ্টাদশ শতাব্দীর কবি একজন। তাহলে এই ছক থেকে মনসামঙ্গলের অনেকজন কবি সম্পর্কে তোমরা দেখে নিলে। এবার এই যে মনসামঙ্গল কাব্যের আলোচনার পরেই যে আলোচনাটা আসে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল। দেখো চণ্ডীমঙ্গলের যদি আলোচনা করি আমরা, তাহলে এর আদি কবি বা এই কাব্যধারার যিনি আদি কবি তিনি কে জানেন? তিনি হচ্ছে মানিক দত্ত। দেখো তোমরা এই যে মানিক দত্ত খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে বর্তমান ছিলেন। তাহলে কোন সময়কার কবি? চতুর্দশ শতাব্দীর কবি। এবার এই মুকুন্দরাম চক্রবর্তী, মানে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, তার কথা লিখেছিলেন কোথায়? তার অভয়মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে। কি লিখেছিলেন? মানিক দত্তরে আমি করিনু এ বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। তোমরা জানো চণ্ডীমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি বা শ্রেষ্ঠ কবি যদি বলি তাহলে বলবো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। আর দেখো তিনি বলছেন যে চণ্ডীমঙ্গলের আদি কবিকে মানিক দত্ত। এই মানিক দত্ত মালদহ অঞ্চলের কবি বলে মনে করা হয়। তাহলে মানিক দত্ত কোথাকার কবি? মালদহ অঞ্চলের কবি। আর আমি আগেই বললাম যে এই কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। এই কাব্যধারার তার আদি বসতি ছিল কোথায়? বর্ধমান জেলার রায়না থানার অধীনে দামুন্না গ্রামে। তার পিতা ছিলেন হৃদয় মিশ্র, মাতা দৈবকী। তোমরা এই সম্পর্কিত ক্লাস যদি ডিটেলস দেখতে চাও তাহলে আমাদের পুরনো চ্যানেল সবুজ লোগোযুক্ত বেঙ্গলি গাইডেন্স, এটাতে তোমরা হলুদ লোগো দেখছো, সেম লোগো সবুজ রঙের বেঙ্গলি গাইডেন্স, তোমরা সার্চ করে সেখান থেকে আদি মধ্যযুগ প্লেলিস্ট থেকে সিলেক্ট করবে, সেখানে সমস্তটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা যেহেতু পাঠ্য বইয়ের আলোচনা করছি, দেখো এই যে আমরা বললাম মুকুন্দ চক্রবর্তী, ইনি চণ্ডীমঙ্গলের একজন বিখ্যাত কবি। তার কাব্য নাম কখনো অভয়ামঙ্গল তিনি বলছেন, কখনো চণ্ডিকা মঙ্গল বলছেন, আবার কখনো তিনি অম্বিকা মঙ্গল বলছেন। তাহলে মুকুন্দ চক্রবর্তীর কাব্যটা অভয়ামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অম্বিকা মঙ্গল এই নামগুলোতে পরিচিত। একটু নিচের দিকে চলো, দেখো তার কাব্যের সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়। তাহলে আদি মধ্যযুগের কাব্যেই ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায় কার কাব্যে? আমরা বলবো মুকুন্দ চক্রবর্তীর কাব্যে। তাহলে এই পাতায় আর সেইভাবে তোমাদের আলোচনা প্রয়োজন নেই। আমরা চলে যাচ্ছি পরের পাতার আলোচনায়। দেখো এখানে প্রথমেই যেটা আসবো আমরা, চণ্ডীমঙ্গলের আর একজন কবি ছিলেন, তার নাম দ্বিজ মাধব। এই দ্বিজ মাধবের অপর নাম কি জানো? মাধবানন্দ। অনেক বইতে আমি দেখেছি মাধবাচার্য লেখা আছে। দেখো এই বইতে যেহেতু মাধবানন্দ আছে, আমরা এটাই পড়ব। এই মাধবানন্দের গ্রন্থ সারদা চরিত নামে পরিচিত। আর এই গ্রন্থটি আনুমানিক 1579 থেকে 1644 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে দেখো আমরা চণ্ডীমঙ্গলের মুকুন্দ চক্রবর্তীর পর আর একজন কবির কথা পেলাম, তিনি হলেন দ্বিজ মাধব। ঠিক আছে, এই দ্বিজ মাধবের কাব্য মূলত চট্টগ্রাম অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। কোন জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে? চট্টগ্রাম অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নিতেই পারবো এই যে চণ্ডীমঙ্গলের যে কাব্যধারা, ষোড়শ শতাব্দীতে দেখো মানিক দত্ত চণ্ডীমঙ্গল বলছি, দ্বিজ মাধব মঙ্গলচণ্ডীর গীত বলছি, অথচ দেখো এখানে আমরা বলছি সারদা চরিত। দেখেছ? তাহলে একটার সাথে একটা মিল নেই। আমরা বলবো সারদা চরিত বা মঙ্গলচণ্ডীর গীত। মুকুন্দ চক্রবর্তী দেখো কবি কঙ্কন চণ্ডী, অ্যাকচুয়ালি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম অভয়ামঙ্গল। আর একটু নিচের দিকে যদি অষ্টাদশ শতাব্দী থেকে দেখো তাহলে তোমরা এখান থেকে মুক্তারাম সেন এবং তার সারদা মঙ্গল কাব্যটাকে একটু দেখে রাখতে পারো, মানে এই নামটাকে দেখে রাখবে অবশ্যই। তাছাড়া আর বাকিগুলো অতটা পড়ার দরকার নেই। ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল, এটা আমরা অবশ্যই পরবর্তীতে বিস্তারিত পড়ব নিচের অংশে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে। চণ্ডীমঙ্গলে কটা কাহিনী দেখা যায়? দেখো নর্মালি চণ্ডীমঙ্গলে দুটি খণ্ড দেখা যায় বা কাহিনী লক্ষ্য করা যায়, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। তোমরা জানো আখেটিক খণ্ডের নায়ক হচ্ছে ব্যাদ কালকেতু, তাই না? আর বণিক খণ্ডের নায়ক হচ্ছে ধনপতি সদাগর।
তাহলে একটা হচ্ছে ব্যাধ পরিবারের জীবনযাত্রা আর একটা ধনপতি সদাগরের পরিবারের জীবনযাত্রা। তো এই দুটো খণ্ড কিন্তু থাকে, একটা আখেটিক একটা বণিক। প্রথম খণ্ডের দেবী চণ্ডী হন পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী, আর দ্বিতীয়টিতে হন হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতা। তাহলে যে চণ্ডীমঙ্গল কাব্যের যে দুটো খণ্ড, একটা আখেটিক একটা বণিক, আখেটিক খণ্ডে তিনি পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী, আর বণিক খণ্ডে কি হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতা। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায়। দেখো এই যে মঙ্গল কাব্য এতক্ষণ আলোচনা করছিলাম, তো মঙ্গল কাব্যের মনসা মঙ্গলের পর চণ্ডীমঙ্গল দেখলাম, তারপর অবশ্যই যার কথা বলতেই হয় মঙ্গল কাব্যের আর একটা প্রধান শাখা হচ্ছে ধর্মমঙ্গল। মূলত ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন করেই এই কাব্যধারা গড়ে উঠেছে। আর এই কাব্যধারা সবচেয়ে আদিকবি কে জানো? ময়ূর ভট্ট। আদিকবি কে? ময়ূর ভট্ট। আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে এই কাব্যধারার আদি কবি ময়ূর ভট্ট বর্তমান ছিলেন। তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। এই কাব্যের নামটা নিয়ে বিতর্ক রয়েছে, অনেক জায়গায় অনেক রকম নাম পাবে তোমরা। তাহলে আমরা মনে রাখবো যে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট, তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। তাহলে আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। আর এখানে এই ধর্মমঙ্গল কাব্যের আরও দুজন বিখ্যাত কবি ছিলেন। কে বলতো? একজন হচ্ছে ঘনরাম চক্রবর্তী, আর একজন হচ্ছে রূপরাম চক্রবর্তী। তোমরা আমাদের পুরনো চ্যানেলে এই সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবে। এখানে যেহেতু আমাদের পাঠ্য বই আলোচনা চলছে, এখানে যে ধরনের আলোচনা আছে সেগুলোকেই আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আর নবম দশম শ্রেণীর সিলেবাসের জন্য অবশ্যই ওই চ্যানেলে বিস্তারিত আলোচনা তোমাদের দেওয়া আছে। দেখো ধর্ম মূলত আদিবাসীদের সূর্য দেবতা। এই যে ধর্মমঙ্গল বলছি না, তাহলে ধর্ম ঠাকুর কোনটা? সূর্য দেবতাকেই বোঝানো হচ্ছে। এবার দেখো নিচের দিকে একটা ছক দেওয়া আছে, এই যে ময়ূর ভট্ট। ময়ূর ভট্টের কাব্যনাম ও আবির্ভাবকাল অজ্ঞাত। দেখো এখানে বলছি ময়ূর ভট্ট, আমরা কি বলছি না তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। দেখো আর এখানে কি বলছি? তার কাব্যের নাম অজ্ঞাত, আবির্ভাবকাল অজ্ঞাত। আর এখানে আমরা কি বলছি বলতো? খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। বুঝতে পারছ? খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। আর দেখো এখানে বলছি না তার নাম কাব্যনাম অজ্ঞাত। তাহলে বিষয়টা কেমন যেন স্ববিরোধিতা হয়ে যাচ্ছে এখানে। আর অবশ্যই এখান থেকে দেখে রাখবে যে মানিকরাম গাঙ্গুলির ধর্মমঙ্গল, এটা দেখে রাখবে। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল, এগুলোকে একটু একটু করে দেখতে হবে। রূপরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য, এগুলো দেখে রাখলে। এবার দেখো আমরা চলে যাচ্ছি নিচের অংশে। এই নিচের অংশে কি বলতো? ধর্মমঙ্গল কাব্যের যে মূল নায়ক চরিত্র তিনি হচ্ছে লাউসেন। তাহলে ধর্মমঙ্গল কাব্যের নায়ক কাকে বলবো আমরা? লাউসেনকে। ঠিক আছে। আর দেখো তারপর নিচের দিকে আমরা যদি চলে যাই তাহলে দেখব রায় গুণাকার ভারতচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার করার উদ্দেশ্যে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। তাহলে অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? রায় গুণাকার ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। আর সব থেকে বিখ্যাত প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্গী আক্রমণের বৃত্তান্ত অবলম্বন করে কবি গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণ রচনা করেন। তাহলে মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কে রচনা করেন? আমরা বলবো গঙ্গারাম। ঠিক আছে। এরপরে দেখো নিচের দিকে একটু যাই, ভারতচন্দ্র রায় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। ভারতচন্দ্র রায় তোমরা জানো অন্নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্র রায় হাওড়া জেলার ভুরসুট পরগনার অন্তর্গত পেরো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নরেন্দ্র নারায়ণ রায়। তিনি অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি। তাহলে দেখো তার কাব্যের নাম আমরা আগেই বললাম অন্নদামঙ্গল, তাই না? চলো চলে যাচ্ছি পরের অংশে। দেখো এখানে আসলে আমরা দেখতে পাবো, কি দেখব না, মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি নিযুক্ত করে। কাকে সভাকবি নিযুক্ত করে? ভারতচন্দ্র রায়কে। তিনি কৃষ্ণনগরে নিয়ে আসেন এবং তারই আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন, রায়গুণাকার উপাধি পান। তাহলে বুঝতেই পারছি আমরা যে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র রায়, তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন এবং এর জন্য তাকে রায়গুণাকার উপাধি দেওয়া হয়েছিল। আসলে এই যে মহারাজের কুলদেবতা অন্নদা, তার মাহাত্ম্য প্রচারমূলক কাব্যই হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। কাব্যের মূলত কটা অংশ জানো? 3টে অংশ। একটা হচ্ছে হরিহরের কাহিনী, দ্বিতীয় অংশে বিদ্যাসুন্দরের কাহিনী, তৃতীয় অংশে মান সিংহের কাহিনী। একটু নিচের দিকে আমরা এর বিস্তারিত পরিচয় পাবো। এই যে এই অংশটাতে আমরা বিস্তারিত পরিচয় পাবো যে কাব্যের 3টে খণ্ড। হ্যাঁ, আমরা একটু পরে সেটা আলোচনা করছি। এবার দেখো এই যে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির সম্মান তার প্রাপ্য। তাহলে বাংলা সাহিত্যে তাকে প্রথম নাগরিক কবি বলা যেতে পারে। কাকে?
ভারতচন্দ্র রায়গুণাকারকে। এই যে ভারতচন্দ্র রায়গুণাকারের একটা কাব্য অন্নদামঙ্গল, এছাড়াও আর কয়েকটি কাব্য তিনি রচনা করেছিলেন। যেমন তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে বিদ্যাসুন্দর, রসমঞ্জরি, সত্যপীরের কথা, নাগা স্টপ, এইগুলো রয়েছে। এবার নিচের দিকে চলে যাচ্ছি আমরা, দেখো কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। তোমরা জানো ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের 3টে খণ্ড, তার দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, তাই না? তাহলে এখানে দেখো আমরা আলোচনা প্রসঙ্গে দেখব কাশ্মীরের কবি বিলহনের লেখা সংস্কৃত খণ্ডকাব্য চৌড় পঞ্চাশিকার আদর্শে কাব্যটি রচিত। কোন কাব্যটি? এই বিদ্যাসুন্দর উপাখ্যান অংশটি বা বিদ্যাসুন্দর কাব্যটি, ঠিক আছে? আর নিচের দিকে দেখো এই যে ভারতচন্দ্র রায়, আমরা আগেই বলছিলাম যে উপাখ্যানের তিনি সর্বশ্রেষ্ঠ কবি, বিদ্যাসুন্দরের সর্বশ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম হচ্ছে অন্নদামঙ্গল, ঠিক আছে? কাব্যটা কটা খণ্ডে বিভক্ত? 3টে খণ্ডে বিভক্ত, অন্নপূর্ণামঙ্গল, বিদ্যাসুন্দর এবং মানসিংহ, 3টে খণ্ডে বিভক্ত, ঠিক আছে? এবার দেখো তাহলে এখান থেকে আমাদের সেইভাবে আর কিছু পড়তে হচ্ছে না। মূলত আমরা দেখেছি যে অন্নদামঙ্গল কাব্যে দেবদেবী যে মহত্ব বর্ণনা বা তার পাশাপাশি পৃষ্ঠপোষক কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের কীর্তিও বর্ণনা করা হয়েছে এবং রাজবংশের প্রশস্তি রচনা করেছেন ভারতচন্দ্র। তাহলে এখান থেকে সেইভাবে তোমাদের আর কিছু দেখতে হবে না। একটু নিচের দিকে চলো, এই যে ছকটা আছে এত তোমরা মনে রাখতে পারবে না, তবে এই যে রামপ্রসাদ সেনের যে বিদ্যাসুন্দর এই নামটাকে তোমরা মনে রাখবে, ভারতচন্দ্র রায়ের বিদ্যাসুন্দর এই নামটাকেও তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নিচের অংশে। দেখো এখানে সেইভাবে কিছু নেই, আমরা কি বলবো, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, এগুলো হচ্ছে বাংলার প্রধান মঙ্গল কাব্য, ঠিক আছে? আর মঙ্গল কাব্য এছাড়া এই মঙ্গল কাব্যের মধ্যে অনেক মঙ্গল কাব্য রয়েছে অপ্রধান, যেমন শীতলা মঙ্গল, হ্যাঁ শীতলা মঙ্গলটা বেশি, ষষ্ঠী মঙ্গল, রায়মঙ্গল। রায়মঙ্গল বলতে সুন্দরবনের বাঘকে দেবতা রূপে মনে করা হচ্ছে। এ দেখো কিছু পাঁচালী ব্রত কথা, এগুলো দেখানোর দরকার নেই। শীতলা মঙ্গলের নাম হিসেবে তোমরা নিত্যানন্দ চক্রবর্তীর এই নামটা দেখে রাখবে, মানিকরাম গাঙ্গুলির কথা দেখে রাখতে পারো, বাকিগুলো অতটা দরকার পড়বে না। আর শিবায়ন প্রসঙ্গে যে আলোচনাটা রয়েছে এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে সেই অংশটি আলোচনা করে দেব। আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।